হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের করাবো ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন, অর্থাৎ বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু অপেক্ষক। এর আগের ক্লাসে এই চ্যাপ্টারের সমস্ত থিওরি নিয়ে আমি আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত আগের ক্লাসটি দেখোনি তারা সবার আগে সেই ক্লাস থেকে সেই থিওরিগুলো শিখে নাও। আজকের ক্লাসে আমি এই চ্যাপ্টারের বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের থিওরিটা আরও খুব ভালো করে ক্লিয়ার হয়। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। তাহলে দেখো, তোমাদের আজকে প্রথম যে প্রবলেমটা নিয়ে দেখাবো সেখানে বলা হয়েছে যে প্রমাণ করো এক্স বিলংস টু রিয়েল নাম্বারের জন্য এফ এক্স ইকাল টু 2x - 1 ডিভাইডেড বাই 3x + 4 এই অপেক্ষকটি বর্ধিষ্ণু অর্থাৎ ইনক্রিজিং হবে। তার মানে বলতে চাইছি যে এক্স যে কোনো রিয়েল নাম্বার হলে এই যে ফাংশান, এই ফাংশানটাকে ইনক্রিজিং দেখাতে হবে। এক্সের যে কোনো রিয়েল নাম্বারের জন্য এই ফাংশানটা ইনক্রিজিং, এটাই আমার এই অঙ্কে প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এর আগের ক্লাসে যে থিওরিটা শিখেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে কোনো একটা ফাংশান এফ এক্স সেটা ইনক্রিজ করবে বা ইনক্রিজিং হবে যদি তার ডেরিভেটিভ অর্থাৎ f'(x) > 0 হয়, তাই তো? তাহলে এইখানে এই যে ফাংশনটা যেটা দেওয়া আছে এটাকে ইনক্রিজিং বা বর্ধিষ্ণু দেখাতে গেলে এক্সের সমস্ত রিয়েল নাম্বারের জন্য দেখাতে হবে যে f'(x) > 0। তাহলে দেখা যাক, এখানে f(x) = দেওয়া আছে 2x - 1 ডিভাইডেড বাই 3x + 4, ঠিক আছে? এটা হচ্ছে f(x) এর ভ্যালু। এবার আমরা তাকে ডেরিভেটিভ করে দেখি কি হয়, অর্থাৎ f(x) এর যে ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে সেটাকে আমি f'(x) লিখছি। আর রাইট সাইডে যখন আমরা ডেরিভেটিভ করব, রাইট সাইডে এটা হচ্ছে u/v, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। ddx অফ u/v এর যে ফর্মুলাটা সেখানে ছিল হচ্ছে v এর স্কোয়ার u/v, এখানে v হচ্ছে নিচের টার্মটা, তার মানে v এর স্কোয়ার ওপরে প্রথমে ভিকে রেখে দিয়ে আমি এক্সের ডেরিভেটিভ করব, ইউর ডেরিভেটিভ করবো। উপরে আমি ভিকে রেখে দিয়ে ইউর ডেরিভেটিভ, ইউ মানে এখানে 2x - 1, তা 2x - 1কে ডেরিভেটিভ করলে হবে 2 × x এর ডেরিভেটিভ 1 আর কনস্ট্যান্ট -1, তাই এটার ডেরিভেটিভ 0 হলো। তাহলে 2x - 1কে ডেরিভেটিভ করে পাচ্ছি 2 মাইনাস, এবার আমি 2x - 1কে রেখে দিয়ে 3x + 4 এর ডেরিভেটিভ। তো 3x + 4 এর ডেরিভেটিভের ক্ষেত্রে 3xকে ডেরিভেটিভ করলে 3 আর 4 তো কনস্ট্যান্ট, তাই তার ডেরিভেটিভ হলো 0। তাহলে 3x + 4 এর ডেরিভেটিভ 3, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো কত দাঁড়াচ্ছে, 6x + 8 - 6x -3 ডিভাইডেড বাই 3x + 4 এর স্কোয়ার। তো এখানে 6x কেটে গেল, 8 + 3 মানে হচ্ছে এখানে 11 ডিভাইডেড বাই 3x + 4 এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে 11 ডিভাইডেড বাই 3x + 4 এর স্কোয়ার। এবার তুমি দেখো এখানে এক্সের যে কোনো রিয়েল নাম্বারে যদি তুমি এখানে পুট করো এই ভ্যালুটা কিন্তু অলওয়েজ > 0 হবে, এটা আমি বলতে পারি। তার কারণ আছে যে 11 ডিভাইডেড বাই 3x + 4 এর হোল স্কোয়ার। এখন 3x + 4 এর হোল স্কোয়ার এটা একটা বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার, তাহলে স্কোয়ার নাম্বারটা এক্সের যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা কিন্তু পজিটিভই হয়। আর উপরে 11 আছে যেটা পজিটিভ, তাহলে পজিটিভ ডিভাইডেড বাই পজিটিভ সেটাকে আমি পজিটিভ বলতে পারি। তার মানে ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তার জন্য এই f'(x) > 0 এসছে। তো f'(x) > 0 মানে আমি f(x) ফাংশনটা কীরকম বলতে পারি, ইনক্রিজিং ফাংশন বা বর্ধিষ্ণু অপেক্ষক। সুতরাং f(x) এখানে আমাকে বলেছে বর্ধিষ্ণু অপেক্ষক প্রমাণ করে দেখাতে, তাই আমি লিখছি f(x) বর্ধিষ্ণু অপেক্ষক। এবার আমি দ্বিতীয় প্রবলেমটি শুরু করবার আগে তোমাদের দুটো পয়েন্ট একটু আলোচনা করে দেখাই। এই দুটো পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে এই অঙ্কগুলি করবার জন্য। এখানে 1 নম্বর পয়েন্ট বলা হয়েছে যে যদি ধরো x - α × x - β এই দুটো সংখ্যার গুণফল <0 বা <= 0 হয়, 0 থেকে ছোট বা 0 সমান হয়, এই ধরনের কোনো টার্ম যদি তোমার ইকুয়েশন আসে, মানে কোনো একটা অসমীকরণ যদি এমন আসে, তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে হবে যে আলফা এবং বিটা এই দুটোর মধ্যে যদি আলফা বড় হয় এবং বিটা ছোট হয়, তাহলে তখন এই অসমীকরণটি থেকে বলা যায় যে এক্সের মান বিটা থেকে আলফার মধ্যবর্তী হবে, অর্থাৎ বিটা <= x <= α হবে। এটা কখন হবে, যখন এই অসমীকরণকে সিদ্ধ করবে যে সকল এক্স, সেই সকল এক্সের বিস্তার হবে এইটা, বুঝতে পেরেছো? আবার যদি এমন হয় যে এই দুটোর প্রোডাক্ট মানে x - α × x - β > 0, সেটা অনেক ক্ষেত্রে <= 0 থাকতে পারে বা <= 0 থাকতে পারে, তাহলে তখন যদি আলফাটা বড় হয় বিটার থেকে, তাহলে তখন এখান থেকে আমি কি বলবো যে এই অসমীকরণটির বিস্তার হবে
এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু আলফা অথবা এক্স লেস দ্যান ইকুয়াল টু বিটা। এখানে তুমি দেখো আলফাটা হচ্ছে বড়, তাহলে তুমি এটাকে কীভাবে মনে রাখবে যে এক্সের মান যে আলফা হচ্ছে বড় আর বিটা হচ্ছে ছোট, এক্স হচ্ছে বড়টির থেকে বড় অথবা এক্স হলো ছোটোটির থেকে ছোট। বোঝা গেছে? এইটাই হচ্ছে এই অসমীকরণ বা এই যে ইনইকুয়ালিটি তার রেঞ্জ, এক্সের রেঞ্জ। এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে কোন সমস্ত এক্স, তার কি রেঞ্জ কি হবে, সেটি হলো এটি। এবং এই ক্ষেত্রে এটা যদি তোমার এখানে লেস দ্যান ইকুয়াল টু না থেকে শুধু লেস দ্যান থাকে বা এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু না থেকে শুধু গ্রেটার দ্যান থাকে, সেক্ষেত্রে এই যে তুমি যখন রেঞ্জটা লিখবে সেই রেঞ্জের ক্ষেত্রেও কিন্তু এখানে ইকুয়াল দেওয়ার দরকার নেই, সেখানে তুমি ইকুয়াল দেবে না। যদি এখানে ইকুয়াল থাকে তবে এখানে ইকুয়াল দেবে, যদি এখানে ইকুয়াল না থাকে এখানেও ইকুয়াল দেবে না। ঠিক আছে? তাহলে এটাই কিন্তু এই দুটো অসমীকরণের বিস্তার, এক্সের বিস্তার, এটা তোমাকে মনে রাখতে হবে। আর যদি এটা তোমার মনে না থাকে তাহলে তোমাকে এটা প্রুভ করে দেখাতে হবে। এই ফর্মুলাটা প্রমাণ করবার জন্য তোমার ক্লাস 11-এ অসমীকরণ বা ইনইকুয়ালিটি এই যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারে কিন্তু তোমরা এই প্রমাণটা পড়ে এসো। তাই যাই হোক, আমি এখানে এই প্রমাণ নিয়ে আর আলোচনা করছি না, ডিরেক্ট ফর্মুলাটা লিখে দিলাম। তোমরা এই ফর্মুলাটা মাথায় রাখলে অঙ্কগুলো করতে পারবে। এই অঙ্কগুলো বলতে কী ধরনের অঙ্ক? যদি তোমাকে একটা ফাংশন দিয়ে দেয়, ফাংশনটি বলে দিল যে ফাংশনটা ইনক্রিজিং হবে বা ডিক্রিজিং হবে এক্সের কোন রেঞ্জে, রেঞ্জ বা বিস্তার নির্ণয় করতে বললো, তখন তোমার এই ফর্মুলাগুলোর প্রয়োজন হতে পারে। তাই আমি সবার আগে অঙ্কটি শুরু করবার আগে ফর্মুলাগুলো একটু ডিসকাস করে নিলাম। ঠিক আছে? তাহলে অঙ্কটি আসি। অঙ্কটিতে কী বলা হয়েছে যে এফ এক্স হচ্ছে এক্স কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 36x প্লাস 70। এই অপেক্ষকটির বিস্তার বা রেঞ্জ নির্ণয় করো কখন? যখন ফাংশনটি বর্ধিষ্ণু হবে, যখন ফাংশনটি ক্ষয়িষ্ণু হবে। তাহলে এখানে দুটো প্রবলেম দেওয়া আছে, একটা ইনক্রিজিং, বর্ধিষ্ণু মানে ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে তার রেঞ্জ কী হবে, আর ক্ষয়িষ্ণু মানে ডিক্রিজিং ফাংশন, তখন তার রেঞ্জ কী হবে। তা সবার প্রথমে আমি 1 নম্বরটি করছি, অর্থাৎ আমি ধরে নিলাম ফাংশনটি ইনক্রিজিং বা বর্ধিষ্ণু। সেক্ষেত্রে ফাংশনটির ক্ষেত্রে এক্সের রেঞ্জ কী হবে সেটাই আমি নির্ণয় করে দেখাচ্ছি। তাহলে দেখো, তো এখানে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 36x প্লাস 70। সুতরাং এখান থেকে সবার আগে আমি ডেরিভেটিভটা করে নিচ্ছি। এক্স কিউবের ডেরিভেটিভ হয় 3x স্কোয়ার উইথ রেসপেক্ট টু এক্স, এটা হবে 24x প্লাস 36। আশা করি ডেরিভেটিভ সবাই জানো, আমি ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে ডেরিভেটিভ যেটা হলো এফ ড্যাশ এক্স, এটা পেলাম। তা প্রথম প্রবলেমের ক্ষেত্রে ফাংশনটি ইনক্রিজিং বা বর্ধিষ্ণু, তাহলে লিখছি যেহেতু ফাংশনটি বর্ধিষ্ণু, এই যে এফ এক্স অপেক্ষকটি বর্ধিষ্ণু বা ইনক্রিজিং, তাই আমি কি বলতে পারি যে একটা ফাংশন ইনক্রিজ করবে বা ইনক্রিজিং ফাংশন হবে যদি তার ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0 হয়। আর ডিক্রিজিংয়ের ক্ষেত্রে মানে সেকেন্ড পার্ট যেটা আছে ডিক্রিজিং, তখন সেটাকে ধরতে হবে এফ ড্যাশ এক্স লেস দ্যান 0। ঠিক আছে? আচ্ছা, এফ ড্যাশ এক্স এখানে আমি পেয়েছি, দেখো 3x স্কোয়ার মাইনাস 24x প্লাস 36, এটা গ্রেটার দ্যান 0। তো এখান থেকে আমি যদি 3 দিয়ে এটাকে ডিভাইড করে দিই বোথ সাইডে, এটা এক্স স্কোয়ার 8x প্লাস 12 গ্রেটার দ্যান 0। আচ্ছা, এবার এটাকে আমি মিডিল টার্ম ব্রেক করি, মানে ফ্যাক্টরাইজ করবো, এরকম ফ্যাক্টরাইজ ফর্মে সাজাতে হবে কিন্তু। ঠিক আছে? তাহলে এটাকে মিডিল টার্ম ব্রেক করি। 12 মানে হচ্ছে 6 আর 2 প্লাস 12 গ্রেটার দ্যান 0। তো এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 6, মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 6 গ্রেটার দ্যান 0। তো এখান থেকে পেলাম এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান 0, এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান 0। তাহলে তুমি দেখো এই যে যেটা আমার আসলো সেটা এই দুটো ফর্মের মধ্যে কোন ফর্মে এসছে সেটা আগে বুঝতে হবে। যে এখানে এসছে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এটা গ্রেটার দ্যান 0 এই ফর্মে এসছে। তা গ্রেটার দ্যান 0 মানে এখানে 2 নম্বর ফর্ম। দেখো এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তো আমার গ্রেটার দ্যান 0 এসছে, তার মানে আমি ধরে নেবো আমার 2 নম্বর ফর্মটা এসছে। এবার তোমার এখান থেকে বুঝতে হবে কোনটা আলফা কোনটা বিটা। আমি এখানে বলেছি যে যেটা বড় মানে আলফা এবং বিটার মধ্যে বড়টি হবে আলফা, ছোটোটি হচ্ছে বিটা। তাহলে এই যে দুটো ফ্যাক্টর এসছে, এই দুটো ফ্যাক্টরের মধ্যে এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা এই ফর্মেই আছে। তাহলে এই ফর্মে থাকলে এখানে আলফা এবং বিটাকে দেখো, এটাকে যদি তুমি এক্স মাইনাস আলফা ভাবো তাহলে আলফা ইকুয়াল টু 6 হচ্ছে, আর এটাকে তুমি যদি এক্স মাইনাস আলফা ভাবো তাহলে আলফা ইকুয়াল টু হবে 2, তাই তো? এটাকে যদি আমি এক্স মাইনাস আলফার মতো করে ভাবি তাহলে এখান থেকে এটাই বলতে পারি আলফা ইকুয়াল টু 6, আর আমি যদি এটাকে আমি এক্স মাইনাস আলফা ভাবি তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে 2। তো আমি বলেছি বড়টা হচ্ছে আলফা, তাহলে এখানে আলফাটা হবে 6, অর্থাৎ এটাকেই আমাকে এক্স মাইনাস আলফা ভাবতে হবে, কারণ এখান থেকে আমি আলফার সব থেকে এই দুটোর মধ্যে বড় মান কিন্তু আমি এটার থেকেই পাচ্ছি।
তাহলে এটা হবে এক্স মাইনাস আলফা এবং এটা হবে এক্স মাইনাস বিটা, ঠিক আছে। তাহলে আলফা পেয়ে গেলাম 6, বিটা পেয়ে গেলাম 2। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি দেখো, এখান থেকে আমি বলতে পারি যে এক্ষেত্রে বিস্তারটা কী লেখা আছে দেখো, যে এক্সের মান গ্রেটার দ্যান ইকুয়াল টু আলফা অথবা এক্সের মান লেস দ্যান ইকুয়াল টু বিটা হবে। তো এখান থেকে আমি লিখবো এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু, আমি এখানে লিখবো না কারণ আমার এখানে ইকুয়াল টু আসেনি, ইকুয়াল টু সাইনটা এখানে নেই, শুধু গ্রেটার দ্যান আছে। সেক্ষেত্রে আমিও এই যে বিস্তারটা লিখবো সেটা গ্রেটার দ্যান ইউজ করব, সেখানে আমি ইকুয়াল দেবো না। তো আমি লিখছি যে এক্স গ্রেটার দ্যান আলফা, আলফা মানে তুমি বলছো যে এখান থেকে 6 পেলাম, এটা আমি বোঝালাম তোমাদের যে এক্স মাইনাস আলফাটা এখান থেকে 6 আসছে, তাই আমি আলফার জায়গায় এখানে 6 ধরলাম। তারপর কি লেখা আছে দেখো এর বিস্তারটা, অথবা এক্স লেস দ্যান বিটা, বিটা এখানে কত পেয়েছি, এটা যদি এক্স মাইনাস আলফা হয় তাহলে এটা এক্স মাইনাস বিটা, আর যদি এটা এক্স মাইনাস আলফা হতো তাহলে এটা হতো এক্স মাইনাস বিটা। তা আমি বলেছি যেটা বড় সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা, তাহলে এটাকে আমি যদি এক্স মাইনাস আলফা ধরি তাহলে আলফার মান 6 পাচ্ছিলাম, আর এটাকে এক্স মাইনাস আলফা ধরলে আলফার মান 2 পাচ্ছিলাম, তাহলে আলফার বড় মান পাচ্ছিলাম আমি এটা থেকে, তাই আমি এটাকেই এক্স মাইনাস আলফা ধরতে হবে। তো সেখান থেকে আলফার মান 6 পেয়েছি, বিটার মান 2 পেয়েছি, তো এখানে এক্স লেস দ্যান বিটা, বিটা মানে 2। তাহলে এটা হলো আমার এই যে ফাংশনটাকে ইনক্রিজিং বা বর্ধিষ্ণু ধরে তখন তার বিস্তার। এই বিস্তারটাকে আমি সেট ফর্মে লিখবো। কীরকমভাবে লিখবো দেখো, আমি লিখবো এক্স বিলংস টু, এক্সটা কত হচ্ছে দেখো যে 6-এর থেকে বড় অথবা 2-এর থেকে ছোট, তাহলে 6-এর থেকে বড় অথবা 2-এর থেকে ছোট, এই যে দুটো আমার বিস্তার বেরোলো, এর মধ্যে সংখ্যা রেখায় বা নাম্বার সিস্টেমে এই দুটোর মধ্যে আগে আসে কিন্তু 2, এক্স 2-এর থেকে ছোট, এটা নাম্বার সিস্টেমে আগে আসবে, তারপর আসবে 6 এই নাম্বারটা। তাহলে সেক্ষেত্রে আমি যখন এখানে লিখবো আগে যে নাম্বার সিস্টেমে যেটা আগে আসে সেটাকে আমি আগে লিখবো। তাই এই দুটোর মধ্যে এক্স লেস দ্যান 2 এটা আমার আগে আসছে, তো এক্স লেস দ্যান 2 এই যে কথাটির মানে কি, যে এক্সের মান 2-এর থেকে ছোট, কিন্তু এখানে কোথাও বলা নেই 2-এর থেকে ছোট মানে কত ছোট। তাহলে যখন এরকম বলা থাকবে না আমি ধরে নেব যে এক্সের মান 2 থেকে ছোট মানে সে ছোট হতেই থাকবে, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত যাবে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাই এখানে এক্স লেস দ্যান 2 মানে এখানে বোঝাচ্ছে এক্সের মান মাইনাস ইনফিনিটি থেকে 2, এবং এটা ওপেন ইন্টারভাল। এই ওপেন ইন্টারভাল কেন, কারণ এখানে দেখো এক্স লেস দ্যান 2 অর্থাৎ এক্স 2-এর সাথে ইকুয়াল নেই কিন্তু 2-এর থেকে ছোট, তাহলে সেক্ষেত্রে আমি ওপেন ইন্টারভাল ব্যবহার করি। যখন এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 থাকতো তখন এটা কিন্তু ক্লোজড হয়ে গেল, তখন এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতাম, কিন্তু এই ইনফিনিটি এটা সবসময় ওপেন ইন্টারভাল হয়, কারণ ইনফিনিটিতে কখনো পৌঁছানো যায় না বা ইনফিনিটির সমান কোনো নাম্বার হয় না, ঠিক আছে। তাই এটা সবসময় এই দিকটা সবসময় আমার ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হোক বা প্লাস ইনফিনিটি হোক, দুই ক্ষেত্রে কিন্তু এটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে। আর এই সাইডটা যদি তোমার দেখা যায় যে এখানে ইকুয়াল আছে তখন তুমি এটাকে থার্ড ব্র্যাকেট মানে ওটাকে ক্লোজড, ঠিক আছে, রাইট সাইডটা আমার ক্লোজড হয়ে গেল, তখন আমি সেটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাবো। এখন রাইট সাইডটা ওপেন আছে তাই আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ডিনোট করছি। আচ্ছা, এবার অথবা, অথবা বলতে সেটা আমরা ইউনিয়নকে বুঝি, আর এবং বলতে সেটা আমরা ইন্টারসেকশন দিয়ে ডিনোট করি, তাই ইউনিয়ন চিহ্ন হচ্ছে এইটি। তারপর আছে এক্স গ্রেটার দ্যান 6 অর্থাৎ 6-এর থেকে বড়। এবার 6-এর থেকে বড় মানে সে কত বড়, 6-এর থেকে বড় হতে 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 সে প্লাস ইনফিনিটিতে চলে যাবে, তাই আমি এটাকে লিখবো ওপেন ইন্টারভাল 6, ইনফিনিটি। ওপেন ইন্টারভাল কেন লিখছি আরেকবার বলছি, যে এখানে এক্স গ্রেটার দ্যান 6 আছে, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 হলে এটাকে থার্ড ব্র্যাকেট লিখতাম, যেহেতু গ্রেটার দ্যান 6 তাই ওপেন অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, আর ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেটই হয় কারণ ওটা সবসময় ওপেনে হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে মানে এফএক্স যে ফাংশনটি এটা ইনক্রিজ করবে বা ইনক্রিজিং হবে কখন, যদি এক্সের রেঞ্জ মানে এক্স বিলং করে এর ভেতরে, ঠিক আছে। এটা গেল আমার ফার্স্ট পার্টটা। এবার সেকেন্ড পার্টে আসা যাক। দেখো এবার আমি সেকেন্ড পার্টের জন্য অর্থাৎ ফাংশনটা ক্ষয়িষ্ণু হবে কখন, তার রেঞ্জ কী হবে সেটা নির্ণয় করবার জন্য আমি লিখেছি যে এফএক্স অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হবে যদি এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 হয়। আগেরটা বর্ধিষ্ণু বা ইনক্রিজিংয়ের ক্ষেত্রে ছিল এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0, এক্ষেত্রে যেহেতু ক্ষয়িষ্ণু বা ডিক্রিজিং হবে, ডিক্রিজিংয়ের ক্ষেত্রে এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 হয়। এবার এফ ড্যাশ এক্স মানে আমি এটা পেয়েছি তাই এটা লেস দ্যান 0, আর আগের যে পার্টটা করেছিলাম সেখানেও কিন্তু এই টার্মটাই ছিল গ্রেটার দ্যান 0-তে। তাহলে সেক্ষেত্রে আমার লেফট সাইডটা ফ্যাক্টরাইজ করলে কি হয় সেই পার্টটাকে আমি আগেরটা থেকে একবারে বসিয়ে দিয়েছি, যেহেতু আমার আগের পার্টে এটা করা ছিল। যদি তোমার শুধু ক্ষয়িষ্ণু পার্টটা দেয় বা ডিক্রিজিংটা দেয়, এটা না দেয়, তখন তোমাকে এই পার্টটা পুরোটা করতে হবে, যেটা আমি আগেরটার মতো করে করলাম, ওটাকে মিডিল টার্ম ব্রেক করে এরকম ফ্যাক্টরাইজ করতে হবে। তা যেহেতু আমার আগে এটা করা ছিল তাই আমি সেখান থেকে মানটা বসিয়ে দিলাম। এবার তুমি দেখো এই যে পার্টটা লেস দ্যান 0 ফর্ম মানে কিন্তু আমার 1 নম্বর ফর্মে এসছে,
তাহলে 1 নম্বর ফর্মের ক্ষেত্রেও বলা আছে যে আলফাটা হচ্ছে বড় হবে বিটার থেকে এবং এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা লেস দ্যান 0। তাহলে বড়টা হচ্ছে আলফা, তা বড়টা ওই আগের মতোই 6 হচ্ছে, এক্ষেত্রে বড় হচ্ছে, তাই আলফাটা হবে 6। তো এক্ষেত্রে আমার সলিউশন যেটা হবে সেটা দেখো দেওয়া আছে বিটা থেকে আলফার মধ্যবর্তী। তা বিটাটা এখানে আমি পেয়েছি 2, এক্সের মান, আলফা মানে হচ্ছে 6, অর্থাৎ 2 থেকে 6-এর মধ্যবর্তী, তাই তো? তাহলে সেক্ষেত্রে যেহেতু আমার এখানে ইকুয়াল নেই তাই আমার এখানেও ইকুয়াল পড়লো না, বোঝা গেল? তো এটাকে তুমি এভাবে লিখতে পারো যে এক্স বিলংস টু 2 থেকে 6 এবং দু ক্ষেত্রে কোথাও কিন্তু ইকুয়াল নেই, তাই আমি দুটোকেই ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ ওপেন ইন্টারভালে এটাকে লিখব। তাহলে আমি কি এখান থেকে কী প্রমাণ করলাম যে কোনো একটা ফাংশান এফএক্স সেটা ডিক্রিজ করবে বা ডিক্রিজিং হবে যদি এক্সের মান 2 থেকে 6-এর মধ্যবর্তী হয়, অর্থাৎ 2 লেস দ্যান এক্স লেস দ্যান 6 হয়। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকলো। আমি যা আজকে ক্লাসে করালাম এগুলো তোমরা বাড়িতে ভালো করে দেখো, প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।